নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প ছানি। আজ মহাষ্টমী, এবারে রবিবার পড়ে গিয়ে সপ্তমীর ছুটিটাই মারা গেল। কাল রাতে মা বললেন বড় মাসিমা মেসোমশাইরা দিল্লি থেকে এসেছেন। আমার মাসতুতো ভাই স্টেট ব্যাংকের বড় অফিসার। মাসিমার একই ছেলে, ওর কাছেই উঠেছেন ওরা। ওদের ফোন থাকলেও আমাদের নেই বলে যোগাযোগ করা হয়ে ওঠেনি। একবার যেন যাই, খোঁজ নিয়ে আসি। বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠিক তখনই আমার 6 বছরের মেয়ে শ্রী বলল, বাবা আমিও যাব। বললাম পুজোর দিন বাসে ট্রামে ওঠা যাবে না, ভীষণ ভিড়, তুমি কি অত দূরে হেঁটে যেতে পারবে? মেয়ে বলল, বা রে, সেই তোমার সঙ্গে সেবারে তারা দেখতে গেছিলাম না, সেখান থেকে ট্রাম বাস কিছুই না পেয়ে সেদিন হেঁটে আসিনি বুঝি। আমার মনে পড়ল, সত্যিই তো, প্ল্যানেটোরিয়াম থেকে একবার হাঁটতে হাঁটতে ল্যান্সডাউন রোড অবধি এসেই তো ছিল শ্রী। বললাম, বেশ, চলো তাহলে। রুনা বলল, রোদ উঠেছে কড়া, পুজোর দিন রোদে হেঁটে অসুখে বিসুখে পড়বে না, তুমি যাবে না শ্রী। মেয়ের মুখ করুণ হয়ে এলো। তবু বললাম, চলুকি না, পথে অনেক ঠাকুরও দেখা হবে, আর তেমন মনে করলে রিক্সা করে চলে আসবে। রুনা বিরক্ত গলায় বলল, বিকেলে আমি বাপের বাড়ি যাব, দাদারা গাড়ি পাঠাবে, তখন যদি পড়ে পড়ে ঘুমো তাহলে পিটুনি খাবে আমার কাছে। নিস্পৃহ গলায় বললাম, ঘুমোলে ঘুমোবে, আমি তো যাব না, না হয় আমার সঙ্গে অন্য কোথাও যাবে ও, হেঁটে হেঁটে কাছাকাছি যাব। রুনা বলল, যা ভালো মনে করো করো। আর দেরি না করাই ভালো মনে করে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লাম। এদিকে মেয়ে হাঁটতেই পারছে না, কি একটা জগদম্ভ পড়েছে। দু হাতে দুদিক উঁচু করে ধরে নতুন জুতো পরে আমার পাশে পাশে হাঁটছিল শ্রী। বললাম, এটা কি পরেছো তুমি? শ্রী তার বোকা বাবার চোখে তাকিয়ে বলল, তুমি তাও জানো না? এটাকে ম্যাক্সি বলে। বললাম, যে জামা পরে হাঁটা যায় না সেটা পরার কি দরকার? দেখো না, শ্রী অনুযোগের সুরে বলল, মা এমন বড় করে বানালো যাতে সারা শীতে পরতে পারি, ছোট না হয়ে যায়। বললাম, কটা জামা হলো এবারে পুজোয়? শ্রী চোখ নাচিয়ে বলল, তা অনেক। তারপর বলল, দাঁড়াও দাঁড়াও, গুনে বলি। মা বানিয়েছে একটা, চার মামা চারটে, দুটো মাসি দুটো, মামা দাদু একটা দিয়েছে। কটা হলো সব শুদ্ধ? 6টা। গুনে টুনে শ্রী বলল। আমি বললাম, ভুল হলো, 8টা। শ্রী যোগের ভুলে পাপ স্খলন করে বলল, কি মজা না? আমি ভাবছিলাম, এতগুলো জামার কি দরকার ছিল কোনো একজন শিশুর পুজোর আনন্দের পরিপ্রেক্ষিতেও? এত জামা কি বাড়াবাড়ি নয়, বিশেষ করে এবছরের প্রলয়কারী বন্যা ও বৃষ্টির পর বড়লোক মামাবাড়ির ব্যাপার। গরিব জামাইয়ের চুপ করে থাকাই শোভন। মেয়ের ভালো মন্দ ঠিক করার আমি কে? শ্রী হঠাৎ আমার হাত ধরে টানল। ওর দিকে চাইতে স্টেশনারি দোকানের দিকে চোখ দিয়ে ইশারা করলো। শুধলাম, কি? আহা, তুমি যেন জানো না। শ্রী পাকামি করে বলল, যা শুনে তাই শেখেও। বলল, বড় মামা সব সময় কিনে দেয়। আমি একটা বড় চকলেটের বার কিনে দিলাম। বাবা হিসেবে কোনো কর্তব্যই প্রায় করি না মেয়ের প্রতি। সামর্থ্যের অভাবও যে নেই এমনও নয়, আমার মাধ্যমে আনন্দ ভালো লাগা কিছুরই স্বাদ পায় না মেয়েটা। পুজোর দিনে ওকে নিজে হাতে ওর অনুরোধে একটা চকলেট কিনে দিয়ে ভারী খুশি হলাম। বাবা হওয়ার যেমন ঝক্কি অনেক, তেমন আনন্দও অনেক। যে বাবা না হয়েছে সে বুঝবে না এর দুঃখ এবং আনন্দ। আমার সঙ্গে একা থাকলে মেয়েও বেশ স্বাধীনতার স্বাদ পায়। মায়ের কড়া শাসনের হাত থেকে তখন ওর ছুটি। বড় প্যান্ডেলে পুজো হচ্ছে সামনে। দামড়া দামড়া বয়স্ক ছেলেগুলো হিন্দি ছবির নায়কদের মতো দামি অন্য গ্রহের পোশাক পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখছে। পুজোর আসল মজাই তো ওটাই। এবছরও এদের সাজসজ্জা আমাকে আশ্চর্য করছে। এদের দেখে কে বলবে যে কলকাতায় ও বাংলায় অল্প কদিন আগেও এত বড় বিপর্যয় ঘটে গেছে? পুরুষরাও কি মেয়েদের মতো পোশাক সচেতন হতে পারে? অন্তঃসার শূন্য শরীর ও ষাঁড়ের গোবরময় মস্তিষ্কের জন্য পুরুষদেরও বাহারি জামাকাপড় এবং হাই হিল জুতোর দরকার হয় এ ভিখিরিদের শহরে।
তা ভাবলেও অবাক লাগে। এই হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র। এর নাম সাউথ ক্যালকাটা। তার মধ্যে এ পাড়া হচ্ছে জাত পাড়া। এই সব পাড়ার পুজো দেখতে দূর দূর জায়গা থেকে মানুষ আসে। রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখে। হাঁ করে বড় লোকই দেখে। বড় লোকের সুন্দরী মেয়েদের কৃত্রিম মুখ দেখে। ছেলেদের চুল আর পোশাক দেখার পর গ্রামগঞ্জে গিয়ে সেখানে নির্মল ও সুস্থ পরিবেশকে বিকৃত ও দূষিত করে তোলে। ভিড়ের মধ্যে থেকে পটল দৌড়ে এলো। এসেই আমাকে বলল, তোমার ভাই ডুবিয়ে দিলে এক্কেবারে। আমি অবাক হয়ে বললাম, কি? আমাদের পুজো কমিটির চাঁদা থেকে 537 টাকা যে বন্যা ত্রাণে দিলাম, হাবুদা সে খবরটা একটু কাগজে ছাপিয়েও দিতে পারলে না, নিউজ আইটেম হিসেবে। এত বড় একটা দান! পটলের বাবা অর্থাৎ আমার প্রতিবেশীর সর্ষের তেলের কল আছে। কিসের সঙ্গে কি মিশিয়ে তার কলের ঘানি চলে তা ভগবানই জানেন, কিন্তু অর্থের অভাব নেই কোনো। এও আমার জানা যে কোনো অপ্রাকৃত কৌশলে এ পর্যন্ত জীবনে তিনি ঠেকাননি সরকারকে একটি পয়সাও। পটলের নিজের সিগারেটের খরচই মাসে 400, পুজো কমিটির 537 টাকা। পটল এবং পটলের সমগোত্রীয়রা কলকাতার এই বড়লোকতম পাড়ার পুজো কমিটির মোট তহবিল থেকে ওই টাকা দিয়েছে এবং সেজন্যেই কাগজে সেটা ফলাও করে প্রচার করতে হবে, এই দাবিতে আমার রক্ত চড়ে গেল। সীমাহীন লজ্জাহীনতা। হাবু আমার ভাই, একটা খবরের কাগজের একজন সামান্য কর্মচারী সে। কাগজটা তার বাবার নয় যে পটলের মতো দাতাকর্ণদের অকিঞ্চিৎকর দানের খবর নিউজ আইটেম হিসেবে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা হাবু রাখে। যাই হোক, পটল বড় লোকের ছেলে, বড় বড় ব্যাপার, বড় বড় বন্ধু বান্ধব। ওকে চটিয়ে আমার মতো চুনোপুটির ক্ষতি ছাড়া ভালো হবার নয়। তাই কথাটা এড়িয়ে গিয়ে বললাম, হাবু চেষ্টা করেছিল, পারেনি। পটল বলল, বুলশিট। এমন সময় রমেন, আমাদের পাড়ার সবচেয়ে অবস্থাপন্ন মানুষ, হরেন ঘোষের ছেলের সঙ্গে দেখা। শুধলাম, মা বাবা কি এখানে? রমেন পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেট বের করে ধরিয়ে কায়দা করে বলল, দূর, মা বাবা কখনো এখানে থাকে না পুজোয়। গতবার ফরেন ট্যুরে গেছিল, এবার কাশ্মীরে। আমি মুখ ফসকে বলে ফেললাম, এ বছরেও? তারপর বললাম, কাশ্মীরে আগে একবার গেছিলেন না? রমেন বলল, আগে 4 বার গেছে, এই নিয়ে 5th বার। বললাম, বাহ। রমেন বলল, তুমি গেছো নাকি কালুদা কাশ্মীরে? আমি বললাম, না, আমি কোথায় বা গেছি, মধুপুর গেছিলাম একবার অনেক দিন আগে। রমেন সিগারেটটা বিলিতি রাইটারের উপর ঠুকে বলল, যাও ঘুরে এসো, লাইফটা এনজয় করো, তুমি কেমন ম্যাদা ম্যারা হয়ে যাচ্ছ। আমি পা বাড়ালাম, ভাবলাম বলি, এনজয়মেন্টের সংজ্ঞা সকলের কাছে সমান নয়। আর্থিক সামর্থ্য আমার নেই বলেই শুধু নয়, ছুটিতে বাড়ি বসে বই পড়েই আমি সবচেয়ে বেশি এনজয় করি। শিক্ষিত এবং অশিক্ষিতদের এনজয়মেন্টের মধ্যে তফাৎ আছে। রমেনের নিজের বা তার মা বাবার বিবেক রুচি আমার ওপর জোর করে রমেন চাপাতে চাইছে কেন জানি না। আমি এগোলাম। পটল পিছন থেকে বলল, হাবুদাকে বলো যে হাবুদা নিজেকে যত ইম্পর্টেন্ট মনে করে ততটা সে নয়। আমরা অন্য লোক ধরে অন্য কাগজে খবরটা ছেপেছি, আমাদের নিজেদেরও সোর্স কিছু আছে। আমি হাবুর জন্য দুঃখিত হলাম। খবরের কাগজে কাজ করা বা তার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যে কত বড় বিড়ম্বনার ব্যাপার তা হাবুর দাদা হয়ে আমি হাড়ে হাড়ে বুঝি। বেচারা হাবু। গড়িয়াহাটের মোড়ে পৌঁছে এক খিলি জর্দা পান খেলাম। শ্রীকে বললাম, তুমি চকলেটটা খেলে না শ্রী? ও বলল, 2 হাতে ম্যাক্সি ধরে আছি, দেখছো না, পরে খাবো। গড়িয়াহাটার মোড় ছাপিয়ে বালিগঞ্জ নিউ মার্কেট পেরিয়ে বাঁ দিকের ফুটপাত ধরে ফাঁড়ির দিকে হাঁটছি। একটা মাল্টি স্টোরিড বাড়ি, তারপরেই রাস্তা এবং তারপরেই একটা তেকোনা পার্ক। পার্কটার সামনে স্টপেজে একটা সিমেন্টের শেড দেখা যাচ্ছে বহুদূর থেকে। কত গাড়ি, কত শাড়ি, কত আনন্দ, কত অপচয় চারিদিকে। এমনকি আমার মতো সাধারণ অবস্থার মানুষের মেয়েও সব মিলিয়ে 8টা জামা পায় এবং পরেও পুজোতে। ভাবতে ভাবতেই চোখে পড়ল সেই শেডের নিচে। তখন পৌঁছেই গেছি সেখানে। একটি লোক, পরনে শতচ্ছিন্ন খাটো ধুতি, মালকোচা মারা, শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। সকাল 11টায়, মহাষ্টমীর দিন। গড়িয়াহাট মোড়ের 200 গজের মধ্যে। তার পাশে তার স্ত্রী, ভীষণ নোংরা ও ছেঁড়া একটা ছায়াবিহীন লাল পেরে মোটা শাড়ি তার পরনে, হাঁটু অবধি ওঠা।
গায়ে একটা জামা আছে বটে, কিন্তু বুকের বোতাম নেই। মেয়েটির একটি স্তন আঢাকা, স্তনের বৃন্তটি ফুটপাতের ধুলোয় মাখা, আর সেই বৃন্ত থেকে এক চুল দূরে একটি ক্ষুধার্ত, বড় ক্লান্ত, ঘুমন্ত শিশুর হাঁ করা মুখ। কেন জানি না আমার পা আটকে গেল সেখানে। মেয়েটির উন্মুক্ত বুকের জন্য নয়, আমি একজন সাধারণ মানুষ বলে, মানুষকে মানুষ হিসেবে সম্মান করি বলে। পুজোর সব আনন্দ এই সুন্দর শরৎ সকালে হঠাৎই লোডশেডিংয়ের মতো নিভে গেল। শ্রী হাত ধরে ঝাঁকি দিল, বলল, বাবা, ঠাকুর দেখাবে বললে কি হলো? মোটে তো 4টেই দেখলাম। আমার সম্বিত ফিরে এলো। ম্যাক্সি পরা, চকচকে চামড়ার নতুন জুতো পরা আমার ছোট্ট অবোধ মেয়েকে বললাম, ঠাকুর দেখাবো মা, তোমায় ঠাকুর দেখাবো। ভাবছিলাম এই পরিবারটি কি বন্যা পীড়িত। এরা কোত্থেকে এসেছে? গোসা বা মেদিনীপুর, না ডুয়ার্স? এরা কি অনেকই দূর থেকে হেঁটে এসেছে? কতখানি ক্লান্ত ও কতখানি ক্ষুধার্ত এরা, যে মহাষ্টমীর দিনে রবরবাময় গড়িয়াহাট মোড়ের 200 গজের মধ্যে থেকেও এরা সমস্ত পরিবার এমন মরণ ঘুম ঘুমোচ্ছে এমন সকালে। শ্রী বলল, কি দেখছো বাবা? আমি বললাম, দেখছো কি? শ্রী বলল অবাক হয়ে। শ্রীর দেখার মতো কিছুই দেখেনি, ওর দেখার কথাও নয়। যে লক্ষ লক্ষ লোক গাড়ি চড়ে, বাসে, ট্রামে, মিনি বাসে, পায়ে হেঁটে ওদের পাশ দিয়ে আজ ভোর থেকে হেঁটে গেছে, তারা কেউই ওদের দেখেনি। শ্রীর দোষ কি? ও তো একটা ছোট্ট মেয়ে। হঠাৎ একটা কালো অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো সেটটার সামনে। কে যেন বলল, কি রে কালু, কোথায় যাবি? চল, নামিয়ে দিচ্ছি। তাকিয়ে দেখলাম আমার কলেজের বন্ধু রাজীব। অ্যালয় স্টিলের কারবার করে খুব বড়লোক হয়েছে। নিউ আলিপুরে বিরাট বাড়ি করেছে। ফার্স্ট ইয়ারেই বোকামি করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এই দেশে পড়াশোনা করে এই রাজীবদেরই চাকরি হতে হয়। আমি বললাম, থ্যাংক ইউ, দরকার নেই, কাছেই যাব। রাজীব বলল, চল না আমার সঙ্গে, মহাষ্টমীর ভোগ খাবি আমাদের পাড়ায়। বিয়ার সেশন চলছে সকাল থেকে, জমবে ভালো, চল। ওকে বললাম, না রে, তুই যা, আমি তো কাছেই যাব, এক আত্মীয়ের বাড়ি। হঠাৎ রাজীবের চোখ গেল ওই পরিবারটির দিকে। চোখ বড় বড় করে আমাকে বলল, তুই কি দেশের কাজ করছিস নাকি? আরে, কটা লোককে দেখবি তুই এই পোড়া দেশে? এসব সরকারের ডিউটি। আমি নিজে যা ট্যাক্স দিই তাতে বন্যার ত্রাণে নিজেই একটা লঙ্গরখানা খুলতে পারতাম, কিন্তু করব কেন বল? সরকার কি দেয় বদলে? হার্ড আনহার্ড মানির ট্যাক্সের বদলে। তারপর ভালোবেসে বলল, পুজোর দিনে একটু আনন্দ কর। এই তো 3টি দিনই বছরে, নিজেকে রাস্তার লোকের সঙ্গে ইনভলভ করিস না। কতজনের দুঃখ নিজের করবি, এর শেষ নেই। বোকার মতো বিহেভ করিস না তো, ফালতু। এত কথা জোরে জোরে বলে রাজীব চলে গেল। আশ্চর্য, পরিবারটি তবুও অসাড়ে ঘুমোচ্ছে। কি মরণ ঘুমই না ঘুমোচ্ছে। রাজীব না হয় অনেক ট্যাক্স দেয়, কিন্তু পটলের বাবা, আমার মামা শ্বশুর, তিনি তো 1 পয়সাও দেন না। তারও কি কোনো কর্তব্য নেই? ছিল না আজ, অথবা গতকাল, অথবা থাকবে না আগামীকালও, দেশের প্রতি, এদের প্রতি? এতক্ষণে শ্রী কথা বলল। বলল, বাবা, বাচ্চাটার খুব খিদে পেয়েছে না? আমি আমার চকলেটটা একে দিয়ে দিই? আমি শ্রীর মুখের দিকে তাকালাম। আমার বুকের মধ্যেটা যেন কিরকম হয়ে উঠল। বললাম, তুমি খাবে না? শ্রী বলল, আমি তো খাই, প্রায়ই খাই, কত খাই। ও যে কিছুই খেতে পায় না। বললাম, দাও। কি নোংরা জায়গাটা, কি নোংরা ওদের জামা কাপড়, শরীর। রুনা থাকলে মুখে আঁচল দিত, শ্রীকে কিছুতেই কাছে যেতে দিত না। কিন্তু শ্রী যখন এগিয়ে গিয়ে বাচ্চাটাকে হাত দিয়ে ওঠালো, তখন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাচ্চাটা চোখ খুলে অবাক হলো। শ্রী চকলেটটা ওর হাতে দিল। বাচ্চাটা জীবনে ক্যাডবেরি দেখেনি। ও ওটা নিয়ে কি করতে হয় বুঝতে পারল না, ভাবলো খেলনা বুঝি। আমি ডাকলাম মানুষটাকে, এই যে শুনছো, শুনছো গো? আমার ডাকেও উঠল না মানুষটা। বাচ্চাটা তার মায়ের বুকে আঁচড়াতেই মেয়েটি চোখ খুলল। চোখ খুলে আমাকে দেখেও বুক ঢাকার চেষ্টা করলো না। আমার মনে হলো ওদের খিদের মতো লজ্জা ও অপেক্ষা করে করে মরে গেছে বহুদিন আগে।
এসব লজ্জা টজ্জার বাবুয়ানি ওদের জন্য নয়। মেয়েটি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো আমার দিকে আর শ্রীর দিকে, তারপর কুনুই দিয়ে ঠেলা মারল প্রায় মৃত মানুষটাকে। মানুষটা উঠে বসলো, মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল। বলল, বাবু কিছু বলছেন? তারপরই বলল, আমরা একটু পরই এখান থেকে সরে যাব, আপনাদের দাঁড়াতে অসুবিধে হবে না। দোষ করেছি বাবু। মনে মনে বললাম, দোষ তো করেইছ, অনেক দোষ, অনেক রকম দোষ। মুখে বললাম, বন্যায় কি সবই ভেসে গেছে তোমাদের? লোকটা অবাক চোখে চেয়ে বলল, বন্যা? মেয়েটি বলল, না তো। শুধলাম, তোমার বাড়ি কোথায়? লোকটা বলল, লক্ষ্মীকান্তপুর। অবাক হলাম, লক্ষ্মীকান্তপুর? সে তো কাছেই, সেখানে আবার বন্যা কিসের? লোকটা আবারও ঘাবড়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। বলল, আমি তো বন্যার কথা বলিনি বাবু। আমি আবার শুধলাম, তুমি কলকাতায় কতদিন? তা বছরখানেক। বছরখানেক? কি করো তুমি? কাগজ কুড়োয়। কোথায় থাকো? এখানেই, রাতে বৃষ্টি বাদলের জন্য এখানেই শুই, দিনে কাগজ কুড়োই। খাও দাও কোথায়? মানুষটা বলল, ওই পার্কের মধ্যেই। সন্ধ্যার পর মাটির হাঁড়িতে কিছু ফুটিয়ে নিয়ে খায়। একবেলাই খাও? একবেলা জুটলেই কত। মাসিমা মেসোমশাইয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব বলে 10টা টাকা বেশি এনেছিলাম। ওদের দিয়ে বললাম, তোমরা আজ ভালো করে খাও, আজ পুজোর দিন। আমার অবস্থা অনুযায়ী এই বড়লোকই বেমানান হলো বুঝলাম, কিন্তু না ভেবেই টাকাটা দিয়ে দিলাম। মেয়েটাও উঠে বসলো, এমনকি বাচ্চাটাও। ওরা তিনজনে এমন করে আমার ও শ্রীর মুখের দিকে চেয়ে রইল যে কি বলবো। লজ্জায়, দুঃখে, হতাশায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। শ্রী উত্তেজিত গলায় বলল, তোমরা আমার বাবাকে কি দেখছো অমন করে? মানুষটা আমাকে বলল, তোমার মুখটা দেখতেছি বাবু, আজ পুজোর দিনে ভগবানের দর্শন পেনুম, মুখটা চিনে রাখতেছি। যদি পারি তো কোনোদিন এই ঋণ শুধব। ঠাকুর তোমার মঙ্গল। লজ্জায় দাঁড়ালাম না, কি বলবো ভেবে না পেয়ে বললাম, চলি। শ্রী বলল, আমার দেখা দেখি, চলি। মানুষটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এ তবে বন্যার তো নয়? বন্যার তোরা আসেনি এখনো কেউ? পৌঁছাতে পারেনি? এ যে কলকাতারই বাসিন্দা, এরই এই দশা? এ তো মাত্র একজন, কত আছে এরকম ফুটপাতের মানুষে? এই এদের দৈনন্দিন জীবনযাত্রা? বড়লোক কলকাতার গর্ব গড়িয়াহাটের মোড়ের 200 গজের মধ্যে এমন করে ওরা বেঁচে থাকে। ভিক্ষা চায় না, দয়া চায় না কারো। পটল, পটলের বাবা অথবা রাজীবদের, এমনকি আমার মতো নগণ্য জনেরও করুণা চায় না। ওরা শুধু বেঁচে থাকতে চায় পরিশ্রমের বিনিময়ে। চলতে চলতে ভাবছিলাম, এই দারুণ শহরে 78-এর বন্যাপীড়িত ঘরবাড়ি ভেসে যাওয়া আপন হারানো মানুষগুলো এসে পড়লে তাদের অবস্থাটা কি হবে। বড় মাসিমা আমাকে আর শ্রীকে দেখে খুব খুশি হলেন। দিল্লি থেকে অনেক দিন পর এবারে এসেছেন আমার মাস্তুতো দাদার ওখানে। বড় মেসোমশাই বললেন, ও কে রে কালু? রানীর মেয়ে? আমি বললাম, না, ও আমার মেয়ে। ও, তোর মেয়ে? কি যেন নাম? শ্রী না? তারপর বললেন, চোখে কিছু দেখি না আজকাল, ক্যাটারাক্ট ফর্ম করেছে। বড় মাসিমা বললেন, এ পাড়াতে খুব জাঁকজমকের পুজো, সুন্দর ঠাকুর, দেখে যা। না থাক, পথেই দেখলাম ঠাকুর। মাসিমা মিষ্টি খাওয়ালেন জোর করে। বললেন, তোর মাকে বলিস নবমীর দিন সারা দিন তোদের ওখানে গিয়ে থাকবো। খুব ভালো হবে, মা সবসময়ই আপনাদের কথা বলছেন। মাসিমা বললেন, অনুকে বলিস যে বড় বড় কই আনাতে, তেল কই খাবো। বললাম, আচ্ছা। ভাবলাম, বড় কই কতদিন আমরা নিজেরাই চোখে দেখিনি। তবে মায়ের আনন্দের জন্য যে করে হোক মাসিমা মেসোমশাইয়ের জন্য অন্তত জোগাড় করতে হবেই। একটু পর উঠলাম শ্রীকে নিয়ে। বেলা বাড়ছে, রোদ কড়া হচ্ছে ক্রমশ। পথে নেমেই শ্রী বলল, ক্যাটারাক্ট মানে কি বাবা? ছানি। ছানি কি বাবা? বললাম, চোখের ওপর সরের মতো পর্দা পড়ে যায়, চোখে আর দেখা যায় না। শ্রী বলল, কই, মেসো দাদুর তো চোখ ঠিকই আছে দেখলাম। আমি একটু চুপ করে রইলাম, তারপর বললাম,
বাইরে থেকে দেখে তাই মনে হয়। শেষ হলো গল্প ছানি। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।